student, welcome to your favorite chemistry channel কেম ও ক্যাফেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা ক্লাস 11 এর পিরিয়ডিক টেবিলের নেক্সট টপিক নিয়ে চলে এসেছি। আমরা অলরেডি অ্যাটমিক রেডিয়াসের বিভিন্ন ধরনের রেডিয়াস সেগুলো ডিসকাস করেছি। তার চারটে পার্ট ডিসকাস করেছিলাম, তার মধ্যে তিনটে ডিসকাস অলরেডি করেছি। আমি বলেছিলাম আয়নিক রেডিয়াসটা পরের দিকে করাবো। তো আমরা অলরেডি তিনটে রেডিয়াস, কোভ্যালেন্ট রেডিয়াস, মেটালিক রেডিয়াস অ্যান্ড ভ্যান ডার ওয়াল রেডিয়াস, এটা তিনটে আমরা অলরেডি ডিসকাস করেছি। তার কি কি হতে পারে, তার কি ফর্মুলা হতে পারে, কেন ফর্মুলাগুলো আসে, প্রত্যেকটা জিনিস কিন্তু ইন ডিটেলস ডিসকাশন করা হয়েছে। তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে যে অ্যাটমিক রেডিয়াসগুলো যেগুলো আমরা পড়েছি সেগুলোর কি ধরনের ভেরিয়েশন হতে পারে, অর্থাৎ অ্যালং দ্য পিরিয়ড কি ধরনের ভেরিয়েশন হতে পারে, বা ডাউন দ্য গ্রুপ কি ধরনের ভেরিয়েশন হতে পারে, অর্থাৎ কমবে না বাড়বে, অর্থাৎ পর্যায়গতভাবে এবং শ্রেণীগতভাবে কি ধরনের পরিবর্তন হয় সেটাই আমরা আজকে দেখব। ঠিক আছে, অর্থাৎ আমরা আজকে কি বলছি, যেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমিক যে রেডিয়াস দেখেছিলাম তার আজকে আমরা কি দেখব, যে তার শ্রেণীগতভাবে কি পরিবর্তন হচ্ছে এবং পর্যায়গতভাবে কি পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, আমরা এদিক বলেছিলাম বাঁ দিক থেকে ডান দিকে গেলে কোনো পিরিয়ডিক টেবিলে সেটা হচ্ছে পর্যায়। তাহলে পর্যায়গতভাবে অ্যাটমিক রেডিয়াস কি হয়, পর্যায়গতভাবে অ্যাটমিক রেডিয়াস কমবে। ঠিক আছে, পর্যায়গতভাবে অ্যাটমিক রেডিয়াস কমবে এবং ওপরের থেকে নিচের দিকে শ্রেণীগতভাবে বাড়বে। এইভাবে মাথায় রাখতে হয়, ছবিটা এরকমভাবে আঁকবে, বাঁদিক থেকে ডান দিকে কমে এবং ওপর থেকে নিচের দিকে নামলে বাড়বে। ঠিক আছে, এবারে কেন কমবে কেন বাড়বে সেটা এখন ডিসকাস করি। এবারে প্রথম কথা, আমরা যদি পিরিয়ডিক টেবিলটার ফার্স্ট তারপরে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব, যে লিথিয়াম থেকে সেকেন্ড পিরিয়ডটা যদি দেখি তাহলে দেখব লিথিয়াম থেকে কি আছে, আমরা দেখতে পাবো নিয়ন পর্যন্ত। ঠিক আছে, হাইড্রোজেন হিলিয়াম প্রথমে থাকে, তারপরে লিথিয়াম, বেরিলিয়াম, পরপর আমরা এরকমভাবে দেখতে পাবো। ঠিক আছে, নিয়ন পর্যন্ত। তো আমরা যদি দেখি তাহলে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত যাওয়ার সময়, ঠিক আছে, লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত যাওয়ার সময় কি হবে, অ্যাটমিক রেডিয়াস কিন্তু আস্তে আস্তে কমবে নিয়নের জায়গাটাতে বাদ দিয়ে। ঠিক আছে, নিয়নের জায়গাটাতে বাদ দিয়ে, অর্থাৎ আমরা যদি ফ্লুরিন পর্যন্ত ভাবি তাহলে লিথিয়াম থেকে ফ্লুরিন পর্যন্ত যাওয়ার সময় এই জায়গাতে কিন্তু কি হয়, অবশ্যই আমার অ্যাটমিক রেডিয়াস কমবে। ঠিক আছে, এবারে স্যার অ্যাটমিক রেডিয়াস কেন কমবে, তার কারণ দেখো, আমরা যখন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন পরিবর্তনটা কি হচ্ছে, পরিবর্তন কি হচ্ছে, নাম্বার অফ কি বাড়ছে, ইলেকট্রনস বাড়ছে, এবং নাম্বার অফ ইলেকট্রনস বাড়ার সাথে সাথে নাম্বার অফ প্রোটনস বাড়ছে, তাই তো? তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যত বাড়ছি তত কি বাড়ছে, ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা বাড়ছে, ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা বাড়ছে কোথায়, বাঁ দিক থেকে ডান দিকে গেলে। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা যদি বাড়ে, আমরা যদি হিসেব মতো আমরা যদি বলি প্রোটনের সংখ্যা বাড়ে, তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি নিউক্লিয়ার চার্জ। ঠিক আছে, প্রোটনের সংখ্যাটাকে আমরা বলি নিউক্লিয়ার চার্জ, অর্থাৎ যত সংখ্যক প্রোটন আছে সেই সংখ্যাটাকে আমরা নিউক্লিয়ার চার্জ, বা এটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। অর্থাৎ আমরা বলতে পারি যে বাঁ দিক থেকে ডান দিকে যখন যাবে তখন নিউক্লিয়ার চার্জ আস্তে আস্তে বাড়তে থাকবে, অর্থাৎ প্রোটন সংখ্যা বাড়তে থাকবে। ঠিক আছে, এবার প্রোটন সংখ্যা বাড়লে কি হচ্ছে, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, তার মানে হচ্ছে একটা নিউক্লিয়াসের উপরে প্লাস আধানটা, নিউক্লিয়াসের উপর প্লাস চার্জ যেটা প্রোটন সংখ্যা সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে তার মানেটা কি, তার মানে তুমি একটা জিনিস চিন্তা করো, যে যদি সাপোজ এখানে ধরো একটা লিথিয়াম আছে, তার ধরো একটা প্লাস চার্জ, ঠিক আছে, সে এখানে ধরো একটা ইলেকট্রনকে যতটা টানবে, ফ্লুরিন আছে, ঠিক আছে, ফ্লুরিনের কি হয়েছে,
ফ্লুরিনের ভেতর 9টা ইলেকট্রন আছে, তাহলে 9টা ইলেকট্রন থাকার জন্য ফ্লুরিনে যদি আমরা ধরি তাহলে কে কক্ষপথে 2টো, এল কক্ষপথে কটা আছে? তা ফ্লুরিনের ক্ষেত্রে আমরা ধরি কে কক্ষপথে 2টো এবং এল কক্ষপথে থাকবে তাহলে কটা? 7টা। ঠিক আছে, তাহলে 7টা যদি ইলেকট্রন থাকে, 3 4 5, তাহলে টোটাল এখানে আমার 7টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে এখানে কে এল কক্ষপথে 7টা এবং কে কক্ষপথে আমার 2টি ইলেকট্রন আছে। ঠিক আছে, তাই যদি থাকে তাহলে এখানে কি হবে? যত দেখো ইলেকট্রনের সংখ্যা বাড়ছে তত আমার প্রোটনের সংখ্যা বাড়ছে, অর্থাৎ এখানে আমার 9টা প্রোটনও এসে দাঁড়িয়েছে। তাহলে 9টা প্রোটন হওয়া মানে তার চার্জ বেড়ে গেছে। তার জন্য নিউক্লিয়াস কি করবে? এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে অনেক বেশি টানতে থাকবে, অনেক বেশি টান দিয়ে টেনে রাখবে, যার ফলে কি হবে? সাইজটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু লিথিয়াম থেকে ফ্লুরিনের জন্য। তারপরে কি ডিফারেন্স হয় সেটা আমরা এক্সেপশনে ডিসকাস করে নেব। বাট নর্মালি কি হচ্ছে তাহলে? নর্মালি তাহলে তোমরা দুটো কথা বলবে। এটা তোমাদের ক্লাস 10এও ছিল যে বাদিক থেকে ডান দিকে যখন যাওয়া হয় তত নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকে। ঠিক আছে, কারণ ইলেকট্রনের সাথে সাথে প্রোটন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তার ফলে নিউক্লিয়াসের কি হয়? নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রনগুলোর প্রতি টান বেড়ে যায়। ঠিক আছে, তাহলে দুটো পয়েন্ট অবশ্যই আমাকে লিখতে হবে। একটা হচ্ছে জেড বাড়ছে, সেটা লিখতে হবে। ঠিক আছে, জেড বাড়ছে মানে কি হচ্ছে সেটা বলতে হবে। আর 2 নম্বর হচ্ছে জেড বাড়ার ফলে কি হচ্ছে? ঠিক আছে, সরি, মানে জেড বৃদ্ধি পাওয়ার কারণে কি হবে? প্রোটনের ইলেকট্রনের প্রতি টান বাড়বে, ঠিক আছে, তাহলে যত টান বাড়বে তত আকারটা কি হবে? ছোট হয়ে যাবে। বুঝতে পারা গেল? তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কেন আকার ছোট হচ্ছে এটা আশা করি ক্লিয়ার হয়েছে, তাই তো? ঠিক আছে, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে সাইজ কি হচ্ছে? কমছে, অ্যাটমিক রেডিয়াস কমছে। এবারে যদি আমরা ভাবি স্যার তাহলে ওপর থেকে নিচের দিকে নামার সময় কি হচ্ছে, অর্থাৎ শ্রেণীগতভাবে কি হচ্ছে, খুবই সোজা যে গ্রুপ ওয়াইজ কি পরিবর্তন হয়। তাহলে দেখো গ্রুপ ওয়াইজ কি হচ্ছে, যত ওপর থেকে নিচের দিকে নামছো তত দেখো তো কি হচ্ছে, আস্তে আস্তে দেখো এক একটা কক্ষ অ্যাড হচ্ছে, তাই না? কি প্রথমে কে, তারপরে এল, তারপরে এম, এভাবে থাকে তো। তার মানে দেখো প্রত্যেকটা কিন্তু আস্তে আস্তে এক একটা করে কক্ষ অ্যাড হবে। ঠিক আছে, তার মানে কি এখানে নাম্বার অফ সেল বা কক্ষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কক্ষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো কক্ষের সংখ্যা বেড়ে যাওয়া মানেটা কি? ঘরের সংখ্যা বাড়ছে। যত বেশি ঘর বাড়ছে, সাপোজ তোমার ঘরে একটা রুম ছিল, এবার সেখানে যদি তোমার একটা ঘর ছিল সেখানে একটা রুম ছিল, এবার কারোর ঘরে যদি 3টে রুম থাকে তাহলে অটোমেটিক্যালি তার ঘরের সাইজ বড়। তাই মানে কি যত উপর থেকে নিচের দিকে নামছি তত কক্ষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উপর থেকে নিচের দিকে নামছি তাতে কোনো সমস্যাই নেই, খুবই ইজি ব্যাপারটা। কারণ যত উপর থেকে নিচের দিকে নামবো তত কক্ষের সংখ্যা বাড়বে, এবং যত কক্ষের সংখ্যা বাড়বে তত কি হবে? অ্যাটমিক রেডিয়াস কিন্তু আমার আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। এটাতে কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। অর্থাৎ এটা মাথায় রাখবে, এরকম সবসময় কিন্তু আমার পর্যায়গত ধর্মটা এরকমভাবেই পরিবর্তন হয়। যদি বাঁ দিক থেকে ডান দিকে কমে তাহলে উপর থেকে নিচে কিন্তু বাড়বে, কারণ এটাই হতে হবে। কারণ উপর বাঁ দিক থেকে ডান দিকে যদি কমে তাহলে উপর থেকে নিচের দিকে আমাকে বাড়তেই হবে, কারণ এটাই হতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। তাহলে পিরিয়ডিকে যে সিস্টেমটা সেটা গোলমাল হয়ে যাবে। বুঝতে পারা গেল? তাহলে এখানে গ্রুপ ওয়াইজ কি হচ্ছে, যখন উপর থেকে নিচের দিকে নামবো তত কি হবে? অ্যাটমিক রেডিয়াস কিন্তু বাড়তে থাকবে। বুঝতে পেরেছ? এরপরে আমরা যেটা আসবো, যেগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে জায়গা থেকে, সেটা হচ্ছে এক্সেপশন। এখান থেকে কি কি এক্সেপশন আছে? ব্যতিক্রম, কারণ ব্যতিক্রম থেকেই প্রশ্নগুলো বেশি আসে। ঠিক আছে, তাহলে ব্যতিক্রম কি কি আছে এটা থেকেই তোমাদের পড়া যদি শুরু হলো নাকি, সেটা ভাবার কোনো কারণ নেই, কারণ বেসিক আমাদের শিখতে হবে।
বেসিক যদি আমরা না শিখি তাহলে কিন্তু আমাদের কোনো জায়গাতেই কোনো কিছু করতে পারবো না। সেই জন্য বেসিক যে কোনো জায়গাতেই, বেসিক তোমাকে যদি না শেখো যে কোনো প্রবলেমে, তাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়বে। প্রথম ব্যতিক্রমটা কি হয়? প্রথম ব্যতিক্রমটা হচ্ছে যে হিলিয়ামের অ্যাটমিক রেডিয়াস, ঠিক আছে, হিলিয়ামের অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে, এটা আমি ব্যাসার্ধ বলছি, ব্যাসার্ধ কার থেকে বেশি হয়? হাইড্রোজেনের থেকে বেশি হবে। কিন্তু নর্মালি নিয়ম অনুসারে হওয়া উচিত কি ছিল? আমরা যদি দেখি হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে বাঁ দিক থেকে ডান দিকে যত যাওয়া উচিত ছিল তত কি কমানো উচিত ছিল, কমবে। বাট এখানে ঠিক উল্টো ঘটনাটা দেখা যাচ্ছে। এবং শুধু এটার জন্যই নয়, যে কোনো আমরা সিরিজটা যখন দেখব তখন যে নোবেল গ্যাসটা হবে, তার মানে আমরা এখানে কি বলবো, যে কোনো যে সিরিজের আমরা যদি নোবেল গ্যাস দেখি, তার মানে আমরা যদি এটাও দেখি যে নিয়নের যে অ্যাটমিক রেডিয়াস সেটা লিথিয়ামের থেকে বড় হবে, সেরকম প্রত্যেকটা নোবেল গ্যাসের তাই। এবার এটা কেন হয়? তার কারণ জাস্ট এর আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি একটা রেডিয়াস, সেটা হচ্ছে ভিডিডব্লিউ রেডিয়াস, ঠিক আছে। ভিডিডব্লিউ রেডিয়াসে আমরা কি ডিসকাস করেছিলাম? যে নোবেল গ্যাসগুলোর মধ্যে ভ্যান্ডার ওয়াল রেডিয়াস আছে, তাই তো? নোবেল গ্যাসগুলো বা নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে ভ্যান্ডার ওয়াল রেডিয়াস আছে, এবং আমরা দেখেছিলাম যে ভ্যান্ডার ওয়াল রেডিয়াস হচ্ছে সবচেয়ে বড়। তার জন্য আমরা এখানে বুঝতেই পারছি আর কোনো সমস্যাই নেই। তাহলে প্রশ্ন এলে এটাই লিখবো আমরা, যে নোবেল গ্যাসগুলির মধ্যে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কি থাকে? নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কি ব্যাসার্ধ দেখতে পাওয়া যায়? নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ দেখতে পাওয়া যায়। তাই এদের কি হয়? ভ্যান্ডার ওয়াল রেডিয়াস নর্মালি যে কোনো রেডিয়াসের থেকে বড় হয়, তাই কিন্তু এখানে এটা আমরা ব্যতিক্রম দেখতে পাবো। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? এটা একটা এই ধরনের ব্যতিক্রম দেখতে পাওয়া যায়, যে কোনো সিরিজের ক্ষেত্রে নোবেল গ্যাসের কিন্তু অ্যাটমিক রেডিয়াস তার আগের সমস্ত কিছু রেডিয়াসের থেকে বড় হবে। মাথায় রাখবে এটা, এই এক্সেপশনটা আমাদের দেখতে পাওয়া যায়। নেক্সট এক্সেপশনটা কোথায় থাকে? নেক্সট এক্সেপশনটা যেখানে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ডি ব্লকে। এগুলো আমরা ক্লাস 12-এও আবার পাবো, 12-এও তখন একবার ডিসকাস করব, ঠিক আছে। যেটা কি? সেটা হচ্ছে যে ডি ব্লকের মধ্যে কি এক্সেপশন আছে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে ডি ব্লকের এলিমেন্টগুলোকে আমরা পরপর লিখে নিচ্ছি। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তোমাদের মনে রাখার পদ্ধতি বলে দিয়েছিলাম, পারলে পিরিয়ডিক টেবিল মনে রাখার প্রসেস সেটা আরেকবার কিন্তু দেখে নেবে। তাহলে এখানে যে ট্রেন্ডটা লক্ষ্য করা যায় যে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, এটাতে নর্মালি কি হচ্ছে, যখন অ্যাটমিক রেডিয়াস আস্তে আস্তে কি হয়, কমতে থাকে। নর্মালি যেমন হওয়ার কথা, বাঁ দিক থেকে ডান দিকে গেলে তাই হয়, তাই তো? আমি এখানে দেখতে পাচ্ছি এটা 21 থেকে শুরু হবে আর জিঙ্কে 30-এ গিয়ে শেষ হবে, ঠিক আছে। এরপরে কি হয়? এরপরে ক্রোমিয়াম থেকে কোবাল্ট পর্যন্ত, ক্রোমিয়াম থেকে কোবাল্ট পর্যন্ত অ্যাটমিক রেডিয়াস প্রায় কি থাকে? কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ অ্যাটমিক রেডিয়াস খুব একটা বেশি পরিবর্তন হয় না, বাট কি হওয়া উচিত ছিল? কমে যাওয়া উচিত ছিল আরো, ঠিক আছে। এরপর আবার নিকেল, কপার, জিঙ্কে কি দেখতে পাওয়া যায়? এখানে কিন্তু আবার অ্যাটমিক রেডিয়াস কি হয়? অ্যাটমিক রেডিয়াস এখানে কিন্তু আবার বাড়তে থাকে। জিনিসটা কি বুঝতে পারা গেল কি বললাম? প্রথমের দিকে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াসটা কমে, নর্মালি এটা যেমন কমাচ্ছিল কমে, কোনো অসুবিধা নেই। তারপরে ক্রোমিয়াম থেকে কোবাল্ট পর্যন্ত অ্যাটমিক রেডিয়াসটা প্রায় একই রকম থাকে, ঠিক আছে। তারপরে নিকেল, কপার, ঠিক আছে, এবং জিঙ্কের ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াসটা কিন্তু বাড়তে থাকে। এবার এটা কেন হয়? এটা কেন হয়? কারণ আমি যদি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, তাহলে দেখতে পাবো স্ক্যান্ডিয়ামের মধ্যে থাকে 3d1, ঠিক আছে। তারপরে টাইটেনিয়ামে হবে 3d2, ঠিক আছে। আমি শুধু ডি লিখছি, তাই আমাদের অসুবিধা হলে 3d লিখে দিচ্ছি, 3d2। ভ্যানেডিয়ামের ক্ষেত্রে হবে 3d3। ক্রোমিয়ামের ক্ষেত্রে 3d4 হওয়ার কথা ছিল, বাট এখানে আমরা জানি এক্সেপশন হয়, হয়ে যায় 3d5। তারপরে তো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে যেমন ছিল 3d5, আয়রনের ক্ষেত্রে 3d6,
কোবাল্টের ক্ষেত্রে 3d7, নিকেলের ক্ষেত্রে 3d8, কপারের ক্ষেত্রে কি হয়, কপারের ক্ষেত্রে d9 হওয়ার কথা ছিল, বাট এখানে কপারের ক্ষেত্রে হয়ে যায় 3d10 এবং জিঙ্কের ক্ষেত্রে হয়ে যায় 3d10। ঠিক আছে, আমরা এক্সেপশনগুলো দেখেছি, এগুলো আগেও অনেকবার ডিসকাস করেছি যে কেন এক্সেপশন হয় সেটাও দেখেছিলাম, এগুলোকে আর আলাদা করে বলছি না, পুরোনো ভিডিও দেখবে তাহলে আরও মনে আসবে যে কেন এখানে এক্সেপশন হয়ে থাকে। এবারে আমি যদি এদের ইন ডিটেলসে যদি জিনিসটা ডিসকাস করি তাহলে দেখতে পাবো, আমি যদি এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখার চেষ্টা করি তাহলে এদের এখানে কি থাকে, ডি অরবিটালে আমার কটা 5টা কক্ষক থাকে। ঠিক আছে, তাহলে এখানে কটা ফুল হয়েছে, 1টা 2টো 3টে ফিল হয়েছে, আমরা 3টের জন্য আমরা টোটাল মানে একদম লাস্টেরটা হিসাবটা ধরে করছি। ঠিক আছে, অর্থাৎ আস্তে আস্তে ইলেকট্রন বাড়ছে। ঠিক আছে, তার মানে ইলেকট্রন বাড়ার সাথে সাথে কি বাড়ছে, ইলেকট্রন বাড়ার সাথে সাথে জেড বাড়ছে, আর জেড যত বাড়ছে তত আমার কি বাড়ছে, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, অর্থাৎ নিউক্লিয় আধান বাড়ছে। ঠিক আছে, এইভাবে প্রশ্নে উত্তর লিখবে, ছোট ছোট পয়েন্ট দিয়ে প্রশ্নে উত্তর লিখবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে জেড বাড়ছে সেই জন্য কি বাড়ছে, নিউক্লিয় আধান বাড়ছে। তাহলে তো নিউক্লিয় আধান বাড়লে অটোমেটিক্যালি আমার কি কমা উচিত, অ্যাটমিক রেডিয়াস কমা উচিত। এখানে কোনো সমস্যা নেই, এখানে প্রায় কমছেও কিন্তু তাই। ঠিক আছে, এবার এখানে যদি আমরা দেখি, এখানে যদি আমরা এদের ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে কি দেখব, ঠিক একই রকমভাবে আমাদের 5টা ঘর থাকবে এখানেও। তাহলে 5টা, 1টি 2টি 4টি 5টি 6টি 7টি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এরকমভাবে আমার 7টা ইলেকট্রন আমার আস্তে 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 অ্যাড হচ্ছে। কিন্তু এখানে দেখো একটা ঘটনা ঘটে গেছে, সেখানে হচ্ছে এখানে এই যে এটাগুলো যদি লক্ষ্য করো, দেখো এখানে ইলেকট্রন কিন্তু বিকর্ষণ কাজ করতে শুরু করে দিয়েছে। তার কারণ একটি কক্ষের মধ্যে আমার 2টো ইলেকট্রন ঢুকে গিয়েছে। তাই এদের মধ্যে যখন ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজের দিকে যাচ্ছি তখন আস্তে আস্তে কি হচ্ছে, ইলেকট্রন বিকর্ষণ বল কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন বিকর্ষণ বল যদি বাড়ে, ঠিক আছে, ইলেকট্রন বিকর্ষণ বল বাড়লে এখানে কি হবে। ঠিক আছে, এখানে যে ঘটনাটা ঘটে সেখানে হচ্ছে এখানে যে ইলেকট্রন রিপালশনটা হচ্ছে, সেটাই বিকর্ষণটার কারণে কি হচ্ছে, এরা একে অপরের থেকে বড় হতে চাইছে। ঠিক আছে, বিকর্ষণ হওয়ার জন্য এরা একে অপরের থেকে দূরে সরে যেতে চাইছে। রিপালশন হলে কি হবে, রিপালশন হলে এরা একে অপরের থেকে দূরে সরে যাবে। স্বাভাবিক যে ধরো দুটো জিনিসের মধ্যে যদি বিকর্ষণ হয় তারা কি হবে, একে অপরের থেকে দূরে সরে যাবে। কিন্তু অটোমেটিক্যালি বাঁ দিক থেকে ডান দিকে যখন যাচ্ছি তখন আস্তে আস্তে জেডও তো বাড়ছে, এটা তুমি অস্বীকার করতে পারো না যে জেড বাড়ছে, তার মানে নিউক্লিয়ার চার্জ বাড়ছে। কিন্তু আবার ইলেকট্রন বিকর্ষণ বলটাও বাড়ছে। কিন্তু এখানে যেটা দেখতে পাওয়া যায় যে এই D7 পর্যন্ত যখন কনফিগারেশন আছে, এখানে কি হয়, এখানে জেড যতটা বাড়ছে সেটাই বাড়ানো যায় ইলেকট্রন বিকর্ষণ বলের যে পরিমাণ তার সমান হয়ে যায়। অর্থাৎ যতটা জেড বাড়ছে ঠিক ততটাই ইলেকট্রন বিকর্ষণ বলটাও সমান হয়ে গেছে, মানে দুটোর পরিমাণ সমান হয়ে গেছে। মানে আমি যদি ধরি এটা 10 বাড়ছে এটাও 10 বাড়ছে, তার ফলে নিউট্রালাইজ হয়ে গেছে, যার ফলে কিন্তু জেডের জন্য কি হচ্ছিল, জেড বাড়া মানে অ্যাটমিক রেডিয়াস কমার কথা ছিল, তাই না? জেড বাড়লে অ্যাটমিক রেডিয়াস কমবে, এটা আমরা একটু আগেই ডিসকাস করলাম। বাট এখানে ইলেকট্রন বিকর্ষণ বাড়ছে বলে অ্যাটমিক রেডিয়াস আবার বাড়ছে, তার মানে একটা বাড়ছে একটা কমছে, এই বাড়া কমাটা এখানে কি হয়, ইকুয়াল হয়ে যায়, সমান হয়ে যায়। তাই এখানে কি হয়ে থাকে, অ্যাটমিক রেডিয়াস কিন্তু কনস্ট্যান্ট হয়ে যায়। মাথায় রাখবে, দুটো পয়েন্ট বলতে হবে যে যত ইলেকট্রনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তত ইলেকট্রন বিকর্ষণের মান বাড়ছে। তারপরে কি হচ্ছে, তারপরে এক পরমাণুর মধ্যে ইলেকট্রন বিকর্ষণ বাড়ার জন্য অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাচ্ছিল। কিন্তু যেহেতু ইলেকট্রনের সংখ্যা বাড়ার সাথে সাথে প্রোটনের সংখ্যা বাড়ছে, তাই এখানে নিউক্লিয় আধান বাড়ছে। ঠিক আছে, তাই ক্ষেত্রে কি দেখা যায়, ক্ষেত্রে দেখা যায় নিউক্লিয় আধান বৃদ্ধি এবং ইলেকট্রন বিকর্ষণের যে বৃদ্ধির পরিমাণ সেটি একে অপরের সমান হয়ে যায়, প্রায় সমান হয়ে যায়। ঠিক আছে, এখানে ছোট ছোট পয়েন্টের জন্য লিখে দিয়েছি, প্রায় সমান হয়ে যায়। সেজন্য এখানে কি হয়ে থাকে, ইলেকট্রন বিকর্ষণ বলটা এবং জেড যে বাড়ার পরিমাণটা সেটা কিন্তু কি হচ্ছে, সেটা ইকুয়াল হয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু অ্যাটমিক রেডিয়াস প্রায় কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এবার যদি লাস্টের গুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, এগুলোর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কি হচ্ছে, দেখো এখানে 8টা প্রায় 10টা ইলেকট্রন মানে ফুল, এখানে 10টা ইলেকট্রন ভর্তি হয়ে গেছে, মানে ফুল হয়ে গেছে এখানে। তাই জন্য এখানে কি হয়ে থাকে, এখানে আমার যে ইলেকট্রন যেটা বিকর্ষণ বল হচ্ছে সেটাকে কিন্তু এই জেড বাড়ার ফলে
যে প্রভাবটা বাড়ছিল সেটাকে কি করতে পারে, সেটাকে বৃদ্ধি করে দেয়। তার মানে এখানে আমার জেডের যে বাড়ার পরিমাণটা, জেডের যে বাড়ার পরিমাণটা, ঠিক উল্টো লিখে দিচ্ছিলাম, এখানে কি হচ্ছে, এখানে একটা জিনিস লিখো যে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল সেটা বেশি হচ্ছে কার থেকে, জেড বৃদ্ধির থেকে। অর্থাৎ ইলেকট্রনের প্রবেশের ফলে প্রোটন সংখ্যা বৃদ্ধি, যেটাকে আমরা নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি বলছি, সেই বৃদ্ধির থেকেও ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল এখানে বৃদ্ধি পাচ্ছে। তার জন্য কি হয়, তার জন্য কিন্তু এখানে লাস্টের দিকে অর্থাৎ নিকেল কবাল্ট জিঙ্কের দিকে আমার অ্যাটমিক রেডিয়াস বৃদ্ধি পাচ্ছে, মাথায় রাখবে। তাহলে দুটো জিনিস আমার এখানে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ, প্রথমের দিকে কি হবে নর্মালি যেমন হচ্ছিল, মাঝখানে ক্রোমিয়াম থেকে কোবাল্ট কি হলো, ক্রোমিয়াম থেকে কোবাল্ট হচ্ছে জেড বৃদ্ধির যে প্রভাব এবং ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের যে প্রভাব, সেই দুটো প্রায় সমান হয়ে যায়, তার জন্য খুব একটা বেশি অ্যাটমিক রেডিয়াসের পরিবর্তন হয় না। কিন্তু নিকেল কপার এবং জিঙ্কে কি দেখা যায়, যে ইলেকট্রন ইলেকট্রন যে বিকর্ষণের মান সেটা জেড বৃদ্ধির মানের থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই তখন কি হয়, তাই কিন্তু অ্যাটমিক রেডিয়াসটা এক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে স্যার এক্স্যাক্ট ট্রেন্ডটা কি হবে, এক্স্যাক্ট ট্রেন্ডটা স্যার কি হবে, কারণ এখানে তো অনেক ধরনের দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে অবভিয়াসলি আমরা যেটা বুঝতেই পাচ্ছি, সবচেয়ে প্রথমে তাহলে অবভিয়াসলি হয়ে যাবে স্ক্যান্ডিয়াম, তারপরে আমরা লিখবো টাইটেনিয়াম, তারপরে ভ্যানেডিয়াম, এটাতে তো আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর লাস্টে দেখো কি লিখবো আমরা, লাস্টে লিখছি আমরা কোবাল্ট এবং নিকেল, এই দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে, বাকি সবগুলো মাঝেরগুলো সেম রকমের রেখে দাও, ঠিক আছে। আর কি কি বাকি থাকছে এই তিনটে বাদ দিয়ে সেটা মাথায় রাখো, ক্রোমিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, আয়রন আছে, ঠিক আছে, কপার আছে, আর এখানে স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম, তারপরে জিঙ্ক, তারপরে ভ্যানেডিয়াম করো, ঠিক আছে। এখানটা একটা জিনিস ঠিক করতে হবে, এটা মাথায় রাখো, প্রথমে হবে স্ক্যান্ডিয়াম, তারপরে হবে টাইটেনিয়াম, তারপরে জিঙ্ক, তারপরে ভ্যানেডিয়াম, ঠিক আছে। মনে রাখার পদ্ধতিও বলে দিচ্ছি, কি করে মনে রাখবে বলে দিচ্ছি। স্ক্যান্ডিয়াম প্রথমে সবচেয়ে বেশি, তারপর হবে টাইটেনিয়াম, তারপর হবে জিঙ্ক, তারপর হবে ভ্যানেডিয়াম, ভ্যানেডিয়ামের পর এদের সমান ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কপার, এদের সমান, এদেরটা জাস্ট মনে রাখবো, তারপরে হয়ে যাবে কোবাল্ট, তারপরে হয়ে যাবে নিকেল, ঠিক আছে। কিভাবে মনে রাখবো, যে স্কুটি ফর স্ক্যান্ডিয়াম, স্কুটিতে জিঙ্ক বসে এভাবে মাথায় রাখবো, বসে, স্কুটিতে জিঙ্ক বসে, এইটা বাকিটা সমান, স্কুটি মানে স্ক্যান্ডিয়াম, টি টাইটেনিয়াম, জেডএন জিঙ্ক বসে, ভি ভ্যানেডিয়াম, তারপরটা সমান, ঠিক আছে। তারপরে কি মাথায় রাখবো, স্কুটিতে জিঙ্ক বসে কেউ নেই, মাথায় রাখছে, স্কুটিতে জিঙ্ক বসে মাঝখানটা সমান, কেউ নেই মানে কোবাল্ট নিকেল, ঠিক আছে। আরেকবার বলছি, স্কুটিতে জিঙ্ক বসে সমান, তারপরে কেউ নেই, মাথায় রাখবে, এরকমভাবে মাথায় রাখতে হবে, স্কুটিতে, তারপরে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, জিঙ্ক, ভ্যানেডিয়াম, তারপরে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কপার, এটাতে সমান, তারপরে কোবাল্ট নিকেল। লাস্ট একটা এক্সেপশন আমাদের এখানে আছে, মানে আমরা এতদূর পর্যন্ত যা পড়েছি সেটা হচ্ছে কোথায়, সে ডি ব্লকের পরে আরও বিভিন্ন ডি ব্লকের ওপর থেকে নিচের দিকের যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে ডি ব্লকে ওপর থেকে নিচের দিকে যেটা ঘটে, যেমন ধরো 3D, 4D এবং 5Dতে, ঠিক আছে, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, ঠিক আছে 21 নম্বর। 22 নম্বরে হচ্ছে টাইটেনিয়াম, জার্কোনিয়াম, হফনিয়াম, ঠিক আছে। 23 নম্বর ভ্যানেডিয়াম, নায়োবিয়াম, ট্যান্টালাম, এটা উপর থেকে নিচে, ঠিক আছে। এখানে প্রবলেমটা হয় কোথায়, ল্যান্থানাম 57 এবং হফনিয়াম 72। প্রথম সিরিজটাতে আমার খুব একটা সমস্যা নেই, প্রথম সিরিজটাতে অবশ্যই প্রথমে আমার ল্যান্থানাম হয়, এটা হচ্ছে 3D, 4D, 5D, মানে 21 নম্বরটার জন্য, 21 নম্বরটার জন্য আমার কোনো সমস্যা নেই, প্রথমে হবে ল্যান্থানাম, তারপরে ইট্রিয়াম, তারপরে স্ক্যান্ডিয়াম, এটাতে যেমন ছিল তাই হচ্ছে, খুব একটা আমার সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় সিরিজটাতে কি হয়,
দ্বিতীয় সিরিজটাতে যেটা দেখা যায়, টাইটানিয়ামের তো সবচেয়ে ছোট হচ্ছে, এটা আমার অসুবিধা নেই, বাট জার্কোনিয়াম এবং হফনিয়ামের কি হয়, অ্যাটমিক রেডিয়াস ইকুয়াল হয়ে যায়, প্রায় ইকুয়াল, ঠিক আছে, প্রায় সমান হয়ে যায়। কার জার্কোনিয়াম হফনিয়ামের অ্যাটমিক রেডিয়াস প্রায় সমান হয়ে যায়। ঠিক পরেরটাতেও, মানে ঠিক পরের 23 নম্বর সিরিজটাতেও তাই দেখা যায়। ভ্যানাডিয়ামের তো সবচেয়ে ছোট ছিল, ঠিকই আছে, বাট নায়োবিয়াম এবং টান্টালাম এদেরও কিন্তু প্রায় সমান হয়ে যায়, ঠিক আছে, মাথায় রাখবে এটা। এবং এটা কেন হয়, তার কারণ হচ্ছে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এরপরে দেখো 57 পরে হঠাৎ করে 72 হয়ে গেছে, অর্থাৎ এখানে আমার কি হয়েছে, এখানে আমার এফ ইলেকট্রনের অনুপ্রবেশ ঘটেছে, অর্থাৎ 4f সাবসেলের অনুপ্রবেশ ঘটেছে এখানে, যার ফলে 4f সাবসেলের জন্য এখানে একটা ঘটনা ঘটে। 57 থেকে 32 এই ঘটনাকে ল্যান্থেনাইট বলে, এটা মাথায় রাখবে, এটাকে আমরা পরে ডিসকাস করব, ঠিক আছে। এটাকে বলা হয়ে থাকে ল্যান্থানাইট কন্ট্রাকশন বা ল্যান্থানাইট সংকোচন, ঠিক আছে। ল্যান্থানাইট সংকোচনের কারণে এই ঘটনাটা ঘটে থাকে। তবে যদি কেউ বলে এক লাইনে এই উত্তরটা আমরা লিখবো, এগুলো আমি তোমাদের বলি, এর আগেও যে জায়গাটা পড়ালাম বা এটাও যেটা পড়াচ্ছে, এগুলো তোমাদের কিন্তু পুরোপুরি, বিশেষ করে প্রথম দুটো বাদ দিয়ে, অর্থাৎ ডি ব্লকের যে এক্সেপশনগুলো আছে, এগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে নিটের জন্য লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিট এবং জেই পারপাসে। নিট এবং জেই পারপাসে ডি ব্লকের যে এক্সেপশনগুলো বলছি, সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বোর্ডের জন্য। প্রথম যে এক্সেপশনটা ছিল, তার নোবেল গ্যাসের যে এক্সেপশনটা, সেটা কিন্তু তোমাদের বোর্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার আমি বলছি, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু যে বোর্ডটাকে শুধু টার্গেট করছো সেইভাবে পড়াশোনাটা করো। যে নিট জেই টার্গেট করছো, সঙ্গে আমি আবার বলছি, যে নিট জেই টার্গেট করবে তাকে আর আলাদা করে বোর্ডের জন্য পড়তে হয় না, কারণ বুঝতেই পারছো তোমাকে নোবেল গ্যাসটাও পড়তে হচ্ছে, আবার ডি ব্লকটাও পড়তে হচ্ছে। কিন্তু যে শুধুমাত্র বোর্ডের জন্য টার্গেট করে, তার এই ডি ব্লকের জায়গাটা না পড়লেও চলবে। এখান থেকে তোমাদের 11-এর প্রশ্ন আসার চান্স নেই, এখান থেকে 12-এ আসতে পারে। বাট নিট জেইর জন্য তাদের কিন্তু জায়গাগুলো পড়তে হবে। তা তোমাদেরকে যদি প্রশ্ন করে যে ল্যান্থানাইট কন্ট্রাকশন বা ল্যান্থানাইট সংকোচনটা কি, ঠিক আছে, সেটা আমরা একটু পরে আসছি, সেটাতে আমরা পরে আসবো একটা আলাদাভাবে টপিকস একটা পড়ে। সিল্ডিং ইফেক্ট বলে একটা টপিকস থাকে, জাস্ট একটা বলে রাখছি, শুরু করছি, যে সিল্ডিং ইফেক্ট মানেটা কি হতে পারে। দেখো, সিল্ড মানে তোমরা কি বোঝো, ঠিক আছে, এটাকে কি বলা হয়ে থাকে, সিল্ডিং ইফেক্ট। কিসের কারণে হয়, ল্যান্থানাইট সংকোচন কেন হয় তোমাকে যদি কেউ বলে, তাহলে বলবে কিসের জন্য হয়, আবরণী প্রভাব। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, একটা নতুন ধরনের কনসেপ্ট, আবরণী প্রভাব বা সিল্ডিং ইফেক্ট, ঠিক আছে, আবরণী প্রভাব বা সিল্ডিং ইফেক্টের কারণে হয়ে থাকে। স্যার, আবরণী প্রভাব বা সিল্ডিং ইফেক্টটা কি, সোজাভাবে যদি বলি, আবরণী প্রভাব বলতে বোঝায়, ধরো তোমার এটা একটা আমার নিউক্লিয়াস আছে, ঠিক আছে, ধরো এটা আমার নিউক্লিয়াসের বাইরে কি থাকে, বিভিন্ন কক্ষে আমার ইলেকট্রন থাকে, ঠিক আছে। ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে ধরো দুটো 4টে ইলেকট্রন আছে ধরো সাপোজ, আর এখানে ধরো আছে 2টো ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এখানে কি ঘটনাটা ঘটবে, এই যে ইলেকট্রনগুলো যেখানে আছে, এই ভেতরের যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনকে নিউক্লিয়াস কি করে, এই ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস নিশ্চয়ই আকর্ষণ করবে। প্রত্যেকটা ইলেকট্রনকে নিউক্লিয়াস কি করে, নিউক্লিয়াসের কাজই হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করা। তারপরে নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করবে, ঠিক আছে, নিজের দিকে টানবে, এটা নিউক্লিয়াসের কাজ। নিউক্লিয়াস চাইবে কি, ইলেকট্রনগুলো আমার যত কাছাকাছি থাকুক। বাট এখানে ইলেকট্রনরা নিজেদের শত্রু। কেন, কারণ ইলেকট্রনের দুজনেরই নেগেটিভ চার্জ, তার নেগেটিভ চার্জ মানে তারা নিশ্চয়ই কাছাকাছি আসতে চাইবে না, কারণ তাদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে। মাথায় থাকছে কি বলতে চাইছি, দেখো দুটো জিনিস মাথায় রাখবে, নিউক্লিয়াস কি করছে, নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টানছে, বাট ইলেকট্রন এরা কি করছে, তাদেরকে একে অপরের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তাহলে এই যে ভেতরের যে ইলেকট্রনগুলি আছে, তারা কি করে, বাইরের ইলেকট্রনগুলোর দিকে একটা আবরণ তৈরি করে। ভেতরের ইলেকট্রনগুলো বাইরের ইলেকট্রনটাকে একটা আবরণ তৈরি করে দেয়,
তার মানে ধরো ভেতরের যে ইলেকট্রনগুলো আছে তারা কি করছে, তারা নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো আছে তাদেরকে নিউক্লিয়াসের কাছে আসতে বাধা প্রদান করছে। সেই বাধাটা প্রদান করবে কি করে? ধরো একটা রেফারি কি করে, যখন দুজনের মধ্যে ঝগড়া লাগে আমরা দেখেছি তাদেরকে কি করে, বাধা প্রদান করে, অর্থাৎ তাদের মধ্যে একটা শিল্ড তৈরি করে দেয়, তাই না? সেরকমভাবে এখানে কি একটা আবরণ তৈরি করছে। কারা? যারা ভেতরের দিকে ইলেকট্রন আছে তারা বাইরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে আসার পথে আবরণ তৈরি করছে। এই প্রভাবটাকে বলা হয়ে থাকে শিল্ডিং এফেক্ট বা আবরণী প্রভাব। তোমাকে কিন্তু একটা জিনিস বলি, তোমাদের এই ক্লাস 11-এ যখন উঠেছো এটা কিন্তু আর কোনো রকম সংজ্ঞা তোমাদের পড়বে না, কেন জিনিসটাকে বুঝতে হবে তোমার, যে কোনটা কেন পড়বে না, কি জন্য পড়বে না সেটা বুঝতে হবে। যে শিল্ডিং এফেক্টের সংজ্ঞা পড়বে না, তাই তোমাকে জিনিসটা বুঝতে হবে কি বলতে চাইছি। মানে তুমি জিনিস ভাবো, ধরো একটা সেলিব্রিটি এসছে, সাপোজ তুমি চিন্তা করো, ঠিক আছে, তুমি চিন্তা করো একটা সেলিব্রিটি এসছে, ঠিক আছে। এবার সেলিব্রিটি যখন আসে সে নিশ্চয়ই একা একা আসবে না, তাই না? সেলিব্রিটি নিশ্চয়ই একা একা আসবে না, সে নিশ্চয়ই কিছু বডিগার্ডকে নিয়ে আসবে। তাহলে সেলিব্রিটির সঙ্গে সাপোজ দুজন বডিগার্ড আছে, ঠিক আছে, সেলিব্রিটির সাথে সাপোজ দুজন বডিগার্ড আছে, ঠিক আছে। এবারে সেলিব্রিটি যখন আসবে, সেলিব্রিটিকে দেখতে নিশ্চয়ই অনেক লোক আসবে। গল্পটা বোঝার চেষ্টা করো যেটা বলতে চাইছি তোমাদের। তাহলে সেলিব্রিটিকে দেখার জন্য অনেক লোক আসে, তাহলে সে এই লোকগুলো কি করছে না করছে সেগুলো সব আসছে। তাহলে সেলিব্রিটিকে দেখতে গেছো, সাপোজ এটা তুমি দেখতে যাও, তোমার হয়তো তুমি যেখানে কোচিং পড়ছো বা তুমি যেখানে স্কুলে পড়ছো সেখানে তুমি দেখতে পেয়েছো, সেখানে শুনতে পেয়েছো সেখানে শাহরুখ খান আসছে একদিন। তাহলে তুমি কি হবে, তাহলে সবাই মিলে একদম ভিড় ভাট্টা করে একদম লোক জড়ো হয়ে যাবে আশেপাশে, ঠিক আছে, আশেপাশে প্রচুর লোক জড়ো হয়ে যাচ্ছে কারাকে দেখার জন্য, সেলিব্রিটিকে দেখার জন্য, ঠিক আছে, প্রচুর লোক জড়ো হয়ে গেছে আশেপাশে। এবারে দেখো, তুমি একটা জিনিস ভাবো, তাহলে এই সেলিব্রিটির কাছে যখন তুমি যেতে চাইবে নিশ্চয়ই মানে নর্মালি তুমি যেতে পারবে না। তাহলে এই যে তার আশেপাশে তার যে ইলেকট্রনগুলো আছে, বা আমরা বলতে পারি আশেপাশে তার যে বডিগার্ডগুলো আছে, তারা কি করবে, তোমাকে বাধা, দাঁড়াও, যাবে না। তার মানে কি, তারা ওই সেলিব্রিটি কাছে তোমাকে যেতে বাধা প্রদান করছে, বাট তুমি যেতে চাইছো, বাধা প্রদান করছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে যদি এই ভেতরের যারা আছে তারা যদি বেশি বাধা প্রদান করে তাহলে তুমি যেতে পারবে না, স্বাভাবিক। তোমাকে যদি এখানে বেশি বাধা প্রদান করা হয় তাহলে তুমি যেতে পারবে না, কোনোভাবেই তুমি ওই জিনিসটাকে টপকে যেতে পারবে না, পারবে কি? পারবে না। তাহলে এই যে যারা ভেতরে থাকছে তারা তোমাকে কি করলো, নিউক্লিয়াসের কাছে বা এই সেলিব্রিটির কাছে যাওয়ার জন্য আটকে দিল, অর্থাৎ একটা শিল্ড তৈরি করে দিল। এই জিনিসটাকেই আমরা বলছি শিল্ডিং এফেক্ট। মাথায় থাকবে, জিনিসটা দুভাবেই বোঝানোর চেষ্টা করলাম, ভালো করে আরেকবার ভিডিওটা শুনবে। শিল্ডিং এফেক্ট নিয়ে আমরা আরেকটু ডিটেলসে ডিসকাশন করব, ঠিক আছে। এখানে একটা জিনিস মাথায় রাখবে যে স্যার কার শিল্ডিং এফেক্ট বেশি হতে পারে। সবচেয়ে বেশি শিল্ডিং এফেক্ট হয় এস, মানে এস অরবিটালে, তারপরে হয় পি, তারপরে হয় ডি, তারপরে হয় এফ। কেন? কারণ দেখো এস মানে আমরা দেখেছিলাম, এস মানে হচ্ছে সিমেট্রিক্যাল বা স্ফেরিক্যাল, অর্থাৎ একটা সুন্দর সুষম গোলক। তার মানে এই নিউক্লিয়াসের চারিদিকে যদি এস অরবিটালের ইলেকট্রন থাকে তারা কি করবে, বেশি পরিমাণে তোমাকে ঘিরে ধরবে, কারণ তার যে ডিস্ট্রিবিউশন সেটা অনেকটা ইকুয়াল। বাট এফ অরবিটালের কথা চিন্তা করলে দেখতে পাবে, এফ এর ছবি দেখলে এফ অরবিটাল এরকম চারিদিকে ছড়িয়ে আছে। তাহলে চারিদিকে যদি ছড়িয়ে থাকে তার মেঘটা সেরকম চারিদিকে ছড়িয়ে আছে, তার জন্য তাদের কি হয়, তারা কিন্তু আটকাতে পারবে না, বাইরের ইলেকট্রনগুলোকে যখন টানবে তারা আটকাতে পারবে না। অর্থাৎ এফ অরবিটালে থাকার জন্য কি হয়, ইলেকট্রন আটকাতে পারে না, ইলেকট্রনটা ভেতরে ঢুকে যায়। এবং এই ল্যান্থেনাইট কন্ট্রাকশন ক্ষেত্রে তাই হয়। যখনই 4f সাবসেলের ইলেকট্রন ঢুকে গেল তখন 14টা ইলেকট্রন তো ঢুকে গিয়ে 14টা ইলেকট্রন তো অ্যাড হলো, তার জন্য নিউক্লিয়াসের চার্জ বাড়লো, অর্থাৎ জেড বেড়ে গেল, জেড বাড়িয়ে দিল। কিন্তু যখনই জেড বাড়ালো তখনই কি হলো, বাইরের ইলেকট্রনগুলোকে প্রচণ্ড জোরে টানতে শুরু করেছে, কিন্তু ভেতরে আছে কি 4f আটকাতে পারবে না, যার ফলে আকারটা ছোট হয়ে যাবে। তারপরে উপর থেকে নামবার সময় ইলেকট্রন অ্যাড হচ্ছে, সংখ্যাও বাড়ার সাথে সাথে যেভাবে অ্যাটমিক রেডিয়াস বেড়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু বাড়ছে না। তার কারণ হচ্ছে এফ এর পুয়ার শিল্ডিং এফেক্টের জন্য। এফ এর পুয়ার শিল্ডিং এফেক্টের জন্য কি হয়, আউটার যে ইলেকট্রনগুলো আছে তারা নিউক্লিয়াসের আকর্ষণ থেকে বাঁচতে পারে না। মাথায় থাকবে কি বললাম, যে এফ এর পুয়ার শিল্ডিং এর কারণে, এফ এর পুয়ার শিল্ডিং এফেক্ট, এফ এর পুয়ার শিল্ডিং এফেক্ট এর জন্য কি হয়, আউটার ইলেকট্রনগুলি
আউটার ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের আকর্ষণ থেকে বাঁচতে পারে না। তার মানে কি, তাকে টেনে নেয় ভিতরের দিকে, যখনই ভিতরের দিকে টেনে নিল তারা কাছে চলে এলো, তার জন্য আকারটা কি হলো, কমে গেল। তাই যদি শিল্ডিং এফেক্ট ভালো না হয় তাহলে কি হবে, সে কাছে আসতে পারবে। দেখো জিনিসটা এইভাবেও মাথায় রাখতে পারো। ধরো এখানে যে লোকগুলো ছিল তার মধ্যে ধরো সাপোজ দুটো জিনিস হতে পারে, একটাই করতে পারে। তাহলে ধরো যদি শিল্ডিং এফেক্ট বেশি না হয়ে থাকে তাহলে তুমি কি কাছে চলে যাবে, মাথায় রাখো। তুমি যদি শিল্ডিং এফেক্ট ভালো না হয়, অর্থাৎ যদি এরা আটকাতে না পারে, তাহলে তুমি কি হবে, তুমি নিউক্লিয়াসটা কাছে চলে গেলে, অর্থাৎ তুমি সেলিব্রিটিটা কাছে চলে গেলে। ধরে এ ভালোভাবে আটকাতে পারলো না ভিতরে যারা আছে, তাহলে তুমি কাছে চলে গেলে, তাহলে তোমার কি হলো, তার সেলিব্রিটির সাথে তোমার দূরত্ব কমে গেল। সেরকমভাবে ভাবো ব্যাপারটাকে, যে যত তুমি তোমাকে আটকাতে না পারো, তুমি নিউক্লিয়াসের কাছে চলে গেলে, তুমি সেলিব্রিটি কাছে চলে গেলে, তাই তোমার আর সেলিব্রিটির ডিস্টেন্স কমে গেল, অর্থাৎ নিউক্লিয়াস আর ইলেকট্রনের ডিস্টেন্স কমে গেল, অর্থাৎ আকার কমে গেল। তার জন্য আকার যে বেড়ে যাওয়ার কথা ছিল তার কারণে কিন্তু আকার কমে যাচ্ছে। এটাই হলো আমার শিল্ডিং এফেক্টের প্রভাব। এবং এইভাবে এসপিডিএফ যেটা আমরা বলছি, তার যে ইলেকট্রনের কাছে থাকার যে প্রবণতা, এটাকে বলা হয়ে থাকে কি, এটাকে বলা হয়ে থাকে পেনিট্রেশন এফেক্ট। ঠিক আছে, পেনিট্রেশন এফেক্ট, বা এটাকে বাংলায় বলা হয়ে থাকে ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা মানে ভেদ করার ক্ষমতা নয়, ভেদন ক্ষমতা মানে হচ্ছে ইলেকট্রনের কাছে থাকার প্রবণতা। অর্থাৎ পেনিট্রেশন এফেক্ট বা ভেদন ক্ষমতা কার সবচেয়ে বেশি, এস এর সবচেয়ে বেশি। তার মানে এস ইলেকট্রনের নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকতে চায়, তারপরে পি, তারপরে ডি এবং লাস্টে এফ ইলেকট্রনের কাছে থাকতে পারে না। এবং যার পেনিট্রেশন এফেক্ট বেশি তার শিল্ডিং এফেক্টও বেশি, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে শিল্ডিং এফেক্টের অর্ডারটা কি হলো, শিল্ডিং এফেক্টের অর্ডার হয়ে গেল এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ, আর পেনিট্রেশন এফেক্টের অর্ডার হয়ে গেল এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। মাথায় রাখবে, অর্থাৎ আবরণী প্রভাবেরও অর্ডার এটা, ভেদন ক্ষমতারও অর্ডার এটা। ক্লিয়ার, বুঝতে পেরেছো? গোটা জিনিসটা ক্লিয়ার হয়েছে। ভালো করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত বারবার দেখবে। যেখানে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করবে যে স্যার এই জায়গাটায় আমার সমস্যা হচ্ছে, কমেন্ট করো, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করো, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখানে আমাকে মেসেজ করতে পারো যে স্যার এই জায়গাগুলো আমি বুঝতে পারছি না। টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখানে ভালো ভালো পিডিএফ পাবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাবে, নিটের প্রশ্ন পাবে, সেখানে ডিসকাশন হয়ে থাকে আলাদা রকমভাবে। জয়েন করো। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে বেশি বেশি করে ছড়িয়ে দাও। চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে ছাড়ো, কারণ বাংলা মিডিয়ামে এত ডিটেলসে কোনো ভিডিও তুমি পাবে না। বাংলা ভার্সনে এত ডিটেলসে কোথাও কোনো ভিডিও নেই, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ইউটিউব খুঁজে দেখে নিতে পারো। বাংলা ভার্সনে এত ডিটেলসে কেউ কোনোদিন কোথাও কোনো ভিডিও নেই। ঠিক আছে, তাহলে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।